আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আগামীকাল একদিনের শোক পালনের ঘোষণা সরকারের। সাম্প্রতিক সহিংসতায় ১৫০ জনের মৃত্যুর তথ্য জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ। ডিবি অফিসে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ, জাতিসংঘে মশকরা মন্তব্য উচ্চ আদালতের। খুলনায় মাছ ব্যবসায় মন্দা, গত অর্থবছরের চেয়ে ৬৭৭ কোটি টাকা কম রপ্তানি। ছাত্র আন্দোলন আর চলমান কারফিউর প্রভাবে স্থবির সাগরকন্যা কুয়াকাটা। পর্যটক শূন্য অধিকাংশ হোটেল মোটেল, বিপাকে ব্যবসায়ীরা। এবং বাংলাদেশেও সুস্বাদু এবং মিষ্টি আঙ্গুর চাষে মিলছে সফলতা। ঝিনাইদহের মহেশপুরে বাম্পার ফলন, আগ্রহী হচ্ছেন অনেকেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা আন্দোলনে সারা দেশে ১৫০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের স্মরণে আগামীকাল সরকারিভাবে শোক পালন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ এবং নিহতদের মাগফিরাত কামনায় মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। কোটা সংস্কার আন্দোলনকারীর ওপর গুলি আর না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল আদেশের দিন ধার্য করেছেন উচ্চ আদালত। শুনানিতে হাইকোর্ট বলেন, ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করা, জাতিসংঘে মশকরা করা হচ্ছে। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ দুপুরে এ মন্তব্য করেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন প্রীতম এবং আইনুন নাহার সিদ্দিকা লিপি। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফরিদপুরের সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন সংগঠনের ফরিদপুরের সমন্বয়ক আরমান শিকদার। এ সময় তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ফরিদপুরে যেসব কর্মসূচি নেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হলো। এছাড়া হামলা এবং অগ্নিসংযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের তীব্র নিন্দার পাশাপাশি হতাহতের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বরিশালে কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি পালনে দুদল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা মানববন্ধন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিলে একদল ছাত্র বাধা দেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কর্মসূচিতে সরকার সমর্থক ছাত্র সংগঠন হামলা করেছে। এদিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় মানববন্ধন করে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বিভিন্ন দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই সমাবেশ করেন তারা। এর আগে শিক্ষক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করে। শিক্ষক ও শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে কোটা বিরোধী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলের নিঃশর্ত মুক্তি, কেন্দ্রীয় সমন্বয়কদের উপর নৃশংস অত্যাচারের বিচার, তাদের মুক্তি এবং শিক্ষার্থী হত্যার পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন, গণগ্রেফতার, মামলা এবং হয়রানি বন্ধের প্রতিবাদে ঠাকুরগাঁয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে কালো পতাকা সহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সমবেত হন তারা। পরে সেখানে অবস্থান নিয়ে ৯ দফা দাবি উপস্থাপন করেন ছাত্রছাত্রীরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে উচ্চ শিক্ষার এই প্রতিষ্ঠানটির 10টি হলের
226টি কক্ষে হামলার ঘটনা ঘটে। এ সময় হলগুলোর আসবাবপত্র এবং বৈদ্যুতিক সরঞ্জাম, উপাচার্য ভবনের 2টি গেট, 3টি এসি, জানালার গ্লাস, প্রশাসনিক ভবন সহ অন্য কয়েকটি ভবনের 56টি সিসি ক্যামেরা এবং জানালার গ্লাস সহ 8টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে 15 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঝালকাঠিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব ছড়ানো এবং মোবাইল ফোনের অপব্যবহার বিষয়ক সামাজিক সমস্যা নিরসনে ইমাম, পুরোহিত, ফাদার এবং সমাজের সর্বস্তরের দায়িত্বশীল লোকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা প্রশাসক ফারা গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাউসার হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল সহ জেলার 5 শতাধিক ইমাম, পুরোহিত ও ফাদার সভায় উপস্থিত ছিলেন। মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলা খুলনা থেকে গেল অর্থবছরে 2,146 কোটি টাকার মাছ এবং মাছজাত দ্রব্য বিদেশে রপ্তানি হলেও এবার তা কমছে। এবার রপ্তানি গত অর্থ বছরের চেয়ে 677 কোটি টাকা কম হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের পূর্বে দুপুরে খুলনায় এক মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এ তথ্য জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগান নিয়ে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। সভায় আরও জানানো হয়, খুলনা জেলায় 26 লাখ জনসংখ্যার বিপরীতে মোট মাছের উৎপাদন 1,25,000 মেট্রিক টন। মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের চাহিদা 50 গ্রাম। চাহিদা পূরণের পরও খুলনায় মাছ উদ্বৃত্ত থাকে 68 মেট্রিক টনের বেশি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর চলমান কারফিউর প্রভাবে স্থবির হয়ে পড়েছে সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটা। পর্যটকদের উপস্থিতি না থাকায় অধিকাংশ হোটেল মোটেল খালি পড়ে আছে। ক্রেতা না থাকায় ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক খাবার হোটেল, ঝিনুক, শুটকি, কাপড়ের দোকান। ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ালেও বিচ ফটোগ্রাফারদের ফিরতে হচ্ছে খালি হাতে। জীবন জীবিকা নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সৈকতের ভাসমান দোকানসহ ফিশ ফ্রাই মার্কেটের দোকানিরা। স্থানীয় কিছু পর্যটকের উপস্থিতি থাকলেও সৈকতে ট্যুরিস্ট পুলিশ না থাকায় নিরাপত্তার অভাবে সবাইকে ভয়ের মধ্যে থাকতে হচ্ছে। অনেক মানুষ আসতো, কিন্তু এখন মনে হয় মানুষের ভিতরে আতঙ্ক, এই জন্য হয়তো আসতে পারতেছে না অনেকে। দোকানপাট, হোটেল সবকিছুই বন্ধ, একদম লকডাউনের মতো হয়ে গেছে। তো আমাদের চলতে খুবই কষ্ট হইতেছে। লোকমুখ নাই, টাকা পয়সা পাই না, 50 টাকা 100 টাকা পাই, 50 টাকা। হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস 2024 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় জেলা প্রশাসক জিলুফা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সরকারি কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন ছাড়াও 5 আগস্ট জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 75তম জন্মবার্ষিকী এবং 8 আগস্ট জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 94তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের 7 সদস্যকে আটক করেছে পুলিশ। গত রাতে আশুলিয়ার বুড়ির বাজার এলাকার ডাক্তার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি বড় ছুরি, একটি খেলনা পিস্তল, হ্যান্ডকাপ এবং সিকিউরিটি পোশাক সহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা জিনিসপত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। তারা নিরাপত্তা কর্মী চাকরি নিয়ে ওই প্রতিষ্ঠানে ডাকাতি করত বলে জানা গেছে। এছাড়া তারা সবাই ছোট বড় পোশাক কারখানা, বাড়ি এবং পণ্যবাহী ট্রাকেও ডাকাতি করত। বাংলাদেশেও যে সুস্বাদু এবং মিষ্টি আঙুর চাষ করে সফলতা পাওয়া যায় তারই প্রমাণ দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রান্তিক কৃষক আব্দুর রশিদ। ভালো ফলনও পেয়েছেন তিনি। সুস্বাদু এবং ফলন ভালো হওয়ায় আঙ্গুর চাষে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অন্য কৃষকরাও। কৃষি বিভাগ বলছে আঙ্গুর চাষে বিভিন্ন সহযোগিতা করছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে রসালো আঙুর। সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা নানা রঙের আঙুরের পরিচর্যায় ব্যস্ত কৃষক।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের কৃষক আব্দুর রশিদের বাগানে গেলে দেখা মিলবে এই দৃশ্যের। সালে পরীক্ষামূলকভাবে ৮০টি সবুজ জাতের চারা রোপণ করে সফল হন এই কৃষক। পরে ২০২৩ সালে বাণিজ্যিকভাবে ৩ বিঘা জমিতে আঙুর চাষ শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অনলাইনের মাধ্যমে ভারত, চীন, ইতালি, ফ্রান্স ও স্পেন থেকে চারা সংগ্রহ করে ২২ জাতের প্রায় ৩০০ গাছ লাগান তিনি। আর চারা রোপণের ৮ মাসের মধ্যেই পাচ্ছেন ফলন। আঙুর বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। তার সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন আঙুর চাষে। চিন্তা করলাম যে একটা আঙুর বাগান করা যায় কিনা বা ছোট পরিসরে আঙুরের চাষ করা যায় কিনা। আঙুরের বাগানের কথা শুনে আসছি, এসে আঙুর বাগানটা ঘুরে দেখছি। আঙুর চাষের প্রসার বাড়াতে অন্য কৃষকদের সহযোগিতার আশ্বাস দেন আব্দুর রশিদ। আঙুর চাষ করে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। এইভাবে যদি আমরা আঙুর চাষের প্রসার ঘটাতে পারি বা বেশি করে করতে পারি, তাহলে আমার মনে হয় বিদেশ থেকে এই হাজার হাজার টন আঙুর আর আমদানি করা লাগবে না। আঙুর চাষে জৈব সারের প্রয়োগ বাড়ানোর পাশাপাশি সকল পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা যেসব আগ্রহী চাষি আমাদের কাছে আসছেন, তাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং এটাকে চাষাবাদের জন্য যে কারিগরি যে পরামর্শ সেটি আমরা দিয়ে চলছি। জেলায় আঙুর চাষে বেকার যুবকদের উৎসাহ দেয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জয়পুরহাটে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন অনেক কৃষক। এ জেলার মাটি লাউ চাষের উপযোগী এবং কম খরচে বেশি লাভ হওয়ায় ব্যাপক সফলতা পাচ্ছেন তারা। লাউ চাষে প্রতি বিঘা জমিতে খরচ হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা, আর তা বিক্রি করে বিঘা প্রতি ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। জয়পুরহাটে উৎপাদিত লাউ জেলার চাহিদা মিটে সরবরাহ হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার জয়পুরহাটে ৩০৮ হেক্টর জমিতে বিভিন্ন জাতের লাউ চাষ হয়েছে। সুন্দরবন ভালো না থাকলে বাঘও ভালো থাকবে না। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা সর্বাধিক। সুন্দরবন এবং তার প্রধান অলংকার বাঘকে রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। সকালে সুন্দরবন সংলগ্ন মংলার কাইনমারিতে ধরিত্রী রক্ষায় আমরা পশুর রিভার ওয়াটার কিপার এবং ওয়াটার কিপার্স বাংলাদেশ আয়োজিত বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বনজীবী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশ এবং মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক নূর আলম শেখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবনের জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, বনজীবী জাহিদ ব্যাপারী এবং শাহাদাত ব্যাপারী। দেশব্যাপী সন্ত্রাসীদের অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের কারণে চলমান পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে পটুয়াখালীতে ২ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সকালে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চেম্বারের সভাপতি আবুল কালাম আজাদ এবং পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। পরিস্থিতি বিবেচনায় এই ধরনের খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চেম্বার নেতারা। এদিকে ঝালকাঠিতেও গরিব, অসহায় এবং দরিদ্র ৫ শতাধিক মানুষকে প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এসব সহায়তা দেওয়া হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।